শুভ বড়দিন। স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করছেন। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সাজানো হয়েছে রঙিন বাতিতে। সকালে সেখানে বিশেষ প্রার্থনা দিয়ে দিনের শুরু হয় আনুষ্ঠানিকতা। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেম শহরের এক গোয়াল ঘরে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্যে যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। দর্শক, আমরা এই উৎসবের খবর জানতে চাই। আমাদের সহকর্মী লাবণী গুহ এই মুহূর্তে আছেন তেজগাঁওয়ের জপমালা রানীর গির্জায়। সরাসরি যুক্ত হবেন তিনি আমাদের সাথে। লাবণী, জানাবেন এই মুহূর্তে আসলে কি ধরনের আচার আনুষ্ঠানিকতা চলছে, নিরাপত্তা সহ আসলে আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ তানভীর। আপনার মাধ্যমে দীপ্তভীর দর্শকদের জানাই বড়দিনের শুভেচ্ছা। আজ বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশের গির্জাগুলো বর্ণিল সাজে সেজেছে। আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গির্জায় গিয়েছি, দেখেছি সেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এসেছেন তাদের প্রার্থনায় অংশ নিতে। ধর্মীয় সঙ্গীত, ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা, তাদের নানা আচার আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা এই দিনটিকে উদযাপন করছেন। সকাল থেকেই পবিত্র হয়ে নতুন পোশাক পরে নানান বয়সী মানুষরা এসেছেন এই প্রার্থনায় অংশ নিতে। আমরা শুনছি ফাদার বিভিন্ন রকমের প্রার্থনায় বলছেন যে বড়দিন একটি মহিমান্বিত দিন। আজ থেকে শত শত বছর আগে বেথলেহেমে মাদার মেরির কোল আলো করে যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, সেই দিনটি আসলে সারা বিশ্বে বড়দিন হিসেবে পালিত হয়ে আসছে। বড়দিন বলতে তিনি বলছিলেন যে বড়দিন আসলে বড় দিন নয়, একজন বিশেষ মানুষের জন্মদিন, যে মানুষটি পরবর্তীতে অনেক মানুষকে ধর্মীয় শিক্ষা দিয়েছেন সৎ ও ন্যায়ের পথে চলতে, দিয়েছেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে। তিনি তার বাণীতে প্রচার করেছেন সমস্ত পঙ্কিলতা দূর করে, মনের অন্ধকার দূর করে কীভাবে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করা যায়, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে শান্তি আনা যায়, মানব জীবন যাতে সুস্থ সুন্দর সাবলীল জীবনযাপন করতে পারে, পঙ্কিলতা দূর হয়, সেই সমস্ত বাণী তিনি তার সারা জীবনব্যাপী প্রচার করেছেন। এবং এখনও প্রার্থনার মাধ্যম দিয়ে তারা ভাবছেন যে পরবর্তীতে এবং আগামী জীবনে তারা কিভাবে তাদের জীবনগুলোকে কাটাবেন, যাতে কোনো ধরনের তাদের জীবনে, রাষ্ট্রীয় জীবনে বা পারিবারিক জীবনে কোনো ধরনের অশান্তি, দুঃখ, কষ্ট তাদেরকে আঘাত করতে না পারে, সুখ সমৃদ্ধিতে ভরে আসে। সেই সাথে তারা ফাদার বলছিলেন যে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থের দিকেও মনোযোগ দিতে হবে। আমাদের আগামীর বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক হয়, এখানে যেন সকল ধর্মের বর্ণের মানুষ সুখে শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারেন, সেই চেষ্টাটাই আমাদের আসলে করে যেতে হবে, যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক মনোভাব আমাদের মধ্যে না বিরাজ করে। তানভীর। অনেক ধন্যবাদ লাবণী গুহ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তেজগাঁও জপমালা রানীর গির্জা থেকে সহকর্মী লাবণী গুহ। চলে যাচ্ছি পরের সংবাদে। আবারও জানাতে চাই আসলে আরও একটি উৎসবের খবর। গতকাল মধ্যরাত থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বড়দিন। ফরিদপুরের শহরতলির হাবিলি গোপালপুরের ব্যাপটিস্ট চার্চে গতকাল সন্ধ্যায় আসলে মোমবাতি প্রজ্বলন করে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। বাগেরহাটে গত রাত 11টায় প্রার্থনার মাধ্যমে খ্রিস্টানদের প্রধান উৎসবের কর্মসূচি শুরু হয়। উৎসবের অংশ হিসেবে নগর কীর্তন, কেক কাটা, মিষ্টি বিতরণ ও গোশালা আশীর্বাদিত করা হবে। সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে বড়দিন পালিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সাভারের কেন্দ্রীয় উপাসনালয় ধরেন্ডা ক্যাথলিক চার্চে জড়ো হয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিস্তারিত জানবো সহকর্মী এম এ হালিমের কাছ থেকে, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। হালিম, জানাবেন আজ আসলে আর কি আয়োজন আনুষ্ঠানিকতা রয়েছে, নিরাপত্তা কেমন দেখছেন, মানুষের উপস্থিতি বা খ্রিস্ট ধর্মাবলম্বীদের আসলে উপস্থিতি কেমন আছে আপনি যে গির্জায় রয়েছেন? যদি আমরা সর্বজনীন
তানভীর, একটু আগে কিন্তু এই যেটি সাভারের ধরেন্দ্রা ক্যাথলিক চার্চ, সেখানে কিন্তু এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং উপাসনার মাধ্যমে শুরু হয়েছে সেই বিষয়টি। এবং এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাভারের বিভিন্ন অঞ্চল থেকে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সাভারে কিন্তু 15টি চার্চ রয়েছে এবং সেই চার্চের মধ্যে সবচেয়ে যেটা কেন্দ্রীয় যেটি চার্চ সেটি হচ্ছে এই ধরেন্দ্রা যে চার্চ। এখানে বিভিন্ন স্থান থেকে এখানে সকাল থেকে কিন্তু যারা এখানে ভক্ত রয়েছে, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা কিন্তু এখানে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফাদার, তিনি কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং তিনি জগতের যে অন্ধকার, সেই অন্ধকার থেকে যাতে যীশু খ্রিস্টের যে আজকে জন্মদিন, সেই জন্মদিনে যাতে আবার আলো ফিরে আসে। এবং আপনি জানেন যে বেথলেহেমের যে সেই মাতা মেরির গর্ভে যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন অলৌকিকভাবে, সেই জন্মদিনটি কিন্তু মূলত আজকে যেটি বড়দিন হিসেবে দেখা হয়, যেহেতু যীশু খ্রিস্ট একটি বিভিন্ন বড় জনগোষ্ঠীর জন্য দর্শন নিয়ে আসছিলেন এবং সেই দর্শনের জন্য কিন্তু অনেকে এই যীশু খ্রিস্টের দিনটিকে বড়দিন বলে দাঁড়িয়ে থাকে। এবং সেই হিসেবে সাভারে কিন্তু আজকে সকাল থেকেই যারা ভক্তকুল রয়েছে বা খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা এই কেন্দ্রীয় যে চার্চ রয়েছে, যেটা রাজাসনের যেটি ধরেন্দ্রা যে এই চার্চটি, সেখানে দেখতে তারা এখানে প্রার্থনাতে তারা এখানে হাজির হয়েছেন এবং সেখানে কীর্তন ছিল। এবং এখানে এই ধরেন্দ্রার যে বিভিন্ন খ্রিস্টান বাড়িগুলো রয়েছে, সেখানে কিন্তু সকাল থেকে খ্রিস্টান যে টি সেগুলো সাজানো হয়েছে এবং এখানে সবাই কিন্তু উৎসবমুখর পরিবেশে এখানে নতুন নতুন জামা পরে এখানে এই দিনটি পালন করার জন্য এখানে আসছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের এখানে সমাগম হয়েছে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু সাভারে এই আজকে বড়দিন পালিত হচ্ছে। তানভীর। দর্শক, সহকর্মী এম এ হালিম সাভার থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন উৎসবের খবর। দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ঢাকা ইপিজেড শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। নতুন ঠিকানা হলো সাভারের কমার্শিয়াল কমপ্লেক্স অফ ঢাকা ইপিজেডের ৩য় তলায়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মোহাম্মদ তারেক উদ্দিন এবং ঢাকা ইপিজেড শাখা প্রধান এএফভিপি মোহাম্মদ মাহফুজুর রহমান, রিং শাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ পিয়াল, কুইন সাউথ টেক্সটাইলের সিএফও মোহাম্মদ মাসুদ রানা, সরকার প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন গণ্যমান্য অতিথিরা। জানাবো আন্তর্জাতিক খবর। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে 15 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বুধবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনী হামলা চালায়। দফায় দফায় 7টি গ্রামে হামলা চালানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামলার জবাবে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামলার নিন্দা জানিয়ে তারা জানিয়েছে, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। তবে পাকিস্তান এবং এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। জানাবো খেলার খবর। ঢাকার পর আজ সিলেটে জেলা স্টেডিয়ামে হবে বিপিএল এর একাদশ আসরে মিউজিক ফেস্ট। মিউজিক ফেস্টে থাকছেন কিংবদন্তি নগর বাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর, পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়, সঙ্গে সিলেট মাতাবেন তোশিবা। বিসিবি প্রকাশিত কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য 500 টাকা, সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে 4000 টাকা। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে 1500 টাকা। বেলা 2:30টা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের ঢোকার গেট। খোলা থাকবে বিকেল 5:30টা পর্যন্ত। বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে মিলে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী 30 ডিসেম্বর শুরু হবে ফ্রাঞ্চাইজি লিগের এই টুর্নামেন্ট। চলমান প্রিমিয়ার লিগ ফুটবলে দারুণ ছন্দে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ধারাবাহিকতা ধরে রেখেছে ফেডারেশন কাপেও। বি গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দিনের শুরুতে দলকে এগিয়ে নেন
ইমানুয়েল সানডে। এরপর ব্যবধান দ্বিগুণ করেন সুলেমান দিয়াবাতে। দ্বিতীয়ার্ধে হয় আরও 4 গোল। একটি করে গোল করেন আরিফ, জিসান, সৌরভ দেওয়ান ও জুয়েল মিয়া। তাতে চট্টগ্রাম আবাহনীকে গোল বন্যায় ভাসিয়ে বড় জয় পায় মোহামেডান। এদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ফকিরের পুলকে 6-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। হ্যাটট্রিক করেন নাবিব নেওয়াজ জীবন। বিজয় দিবস হকিতে জয় পেয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়েছে 4-3 গোলে। মঙ্গলবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারের 17 মিনিটে রকিবুল হাসান রকির গোলে এগিয়ে যায় বিমান বাহিনী। 33 মিনিটে আমিরুল ইসলামের গোলে সমতায় ফেরে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। জাতীয় দলের 7 খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত বিমান বাহিনীর সাথে পাল্লা দিয়েই খেলে প্রতিপক্ষরা। 35 মিনিটে হাসান জুবায়েরের নিলয় এবং 42 মিনিটে আব্দুল আলিমের গোলে তৃতীয় কোয়ার্টারের গোল ব্যবধান 3-1 করে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। 2 মিনিট পরেই স্কোর লাইন 3-2 করে বিমান বাহিনী। 59 মিনিটে বিমান বাহিনীর আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক প্রথম আলো তাদের আজকের শিরোনাম করেছে আনিসুল হক, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা। জুলাইয়ের 2 হত্যা মামলা নিয়ে তারা বলছে তদন্ত কর্মকর্তা ডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তারা আরও একটি খবর করেছে যে এবার আন্দোলনে নামলেন 25 ক্যাডারের কর্মকর্তারা। এবং আরও একটি বক্স ছবি দিয়ে তারা আরও একটি হেডলাইন করেছেন, লাশ নিতে এসে স্বজনদের কান্না, মামলা দায়ের। দৈনিক ইত্তেফাক তারা বলছে নিম্নমানের কাগজে পাঠ্য বই 7 লাখ কপি বাতিল। এবং তারা আরও একটি হেডলাইন করেছে নিয়মের শৃঙ্খলে আসতে ভয় চাই অতিরিক্ত সুবিধা। পুঁজিবাজারের চালচিত্র নিয়ে একটি ধারাবাহিক প্রতিবেদনের আজকে শেষ পর্ব তারা করেছে দৈনিক ইত্তেফাক। দৈনিক কালের কণ্ঠ তারা বলছে চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে। 4 বছরের ব্যবধানে 8 পণ্যের মূল্য বৃদ্ধির একটি চিত্র তারা কিন্তু গ্রাফ করে এখানে তুলে দিয়েছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি। আরও একটি তারা প্রতিবেদন করেছে, কালের কণ্ঠ সম্পাদকের মুখোমুখি হয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সেখানে তারা হেডলাইন করেছে এমপি হওয়ার সর্বনিম্ন বয়স 21 করতে চাই। আলী রিয়াজের একটি বক্তব্যকে তারা কিন্তু হেডলাইন করেছে। একই সাথে আরও একটি তারা কালের কণ্ঠ সংবাদ গুরুত্ব দিয়ে চেপেছে এস আলমের 6 কারখানা বন্ধ, 15,000 কর্মী বেকার, বিক্ষোভ। দৈনিক যুগান্তর তারা বলছে বিএনপি সহ 51 হচ্ছে মিত্ররা, দ্রুত জাতীয় নির্বাচনের দাবি। একই সাথে একটি বিশেষ প্রতিবেদন তারা বক্স করে ছেপেছে দৈনিক যুগান্তর, হঠাৎ অঢেল সম্পদের মালিক হেনরি এবং লাবু। 49 ব্যাংক হিসেবে লেনদেন 4,000 কোটি টাকা, হলমার্ক কেলেঙ্কারিতে দায়ী মুক্তি পেয়ে বেপরোয়া। দৈনিক সমকাল তারা বলছে কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভান্ডার খাঁখা। এবং আরও একটি তারা হেডলাইন করেছে ডাকাতি, চাঁদাবাজি, অরক্ষিত নৌপথ। দৈনিক সমকাল তারা বলছে বিচ্ছিন্ন রাখাইন দুর্ভিক্ষের মুখে। মিয়ানমারের রাখাইন রাজ্যে ধান চাষ। দৈনিক বণিক বার্তা এই তথ্যটি কিন্তু তারা গুরুত্ব দিয়ে চেপেছে। তারা আরও একটি খবর বলছে দেশের সেরা 2 অর্থমন্ত্রীর মৃত্যু হয়েছে অপঘাতে। দৈনিক আজকের পত্রিকা তারা বলছে সবার সামনে কঠিন পথ, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে দুজন বিশেষজ্ঞর বক্তব্য দিয়ে তারা এই হেডলাইনটি করেছে। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক এবং হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের অগ্রাধিকার, এই বিষয়টি নিয়ে গিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের শিরোনাম করেছে। এই ছিল আজকের পত্রিকার শিরোনাম। দর্শক, এরই সাথে শেষ করব এখনকার সংবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম। ধন্যবাদ।